ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। মহাকালের গর্ভে লুকিয়ে আছে কত শত গল্প, কত শত উত্থান পতনের আখ্যান। আজ আমরা এমন এক সাম্রাজ্যের গল্পে ডুব দিচ্ছি যার জন্ম হয়েছিল এক অনিশ্চিত সকালে আর পতন হয়েছিল দীর্ঘশ্বাস ফেলে। এটি শুধু ইতিহাসের পাতা থেকে উঠে আসা কিছু তথ্য নয়, এ যেন এক জীবন্ত মহাকাব্য, যেখানে ক্ষমতা, ভালোবাসা, শিল্প আর পতনের সুর একাকার হয়ে মিশে যায়। কল্পনার চোখে আমরা দেখতে পাই সেই বিশাল সাম্রাজ্যের জন্ম থেকে বিলুপ্তি পর্যন্ত প্রতিটি দৃশ্য, অনুভব করি প্রতিটি চরিত্র আর সময়ের স্পন্দন। আজকের এই যাত্রায় আমরা কেবল দর্শক শ্রোতায় নই, আমরা যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। এই ইতিহাস আমাদের উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের ইতিহাস। সময়টা 1526 সাল। এক স্বপ্ন নিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি তৈমুর ও চেঙ্গিস খানের রক্ত বহন করেন, হিন্দুস্তানের মাটিতে পা রাখেন। তার চোখে তখন এক নতুন সাম্রাজ্যের স্বপ্ন, এক নতুন দিগন্তের উন্মোচন। 21শে এপ্রিল পানিপথের প্রান্তরে এক ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হচ্ছে। বাবরের সামনে দাঁড়িয়ে দিল্লির পরাক্রমশালী সুলতান ইব্রাহিম লোদি, যার সৈন্য সংখ্যা বাবরের ক্ষুদ্র বাহিনীর চেয়ে কয়েক গুণ বেশি। প্রায় 1 লাখ সৈন্যের বিপরীতে বাবরের মাত্র 15,000। শক্তির এই বিশাল ব্যবধান বাবরের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। কিন্তু বাবর শুধু একজন যোদ্ধাই নন, তিনি এক দূরদর্শী রণবিদ। তিনি এমন এক নতুন প্রযুক্তি নিয়ে এসেছেন যা ভারতীয় উপমহাদেশে এর আগে কেউ দেখেনি। কামান। কামানের বিকট শব্দ লোদির বিশাল বাহিনীকে হতবাক করে দেয়। তাদের যুদ্ধ হাতিগুলো ভয়ে নিজেদের সৈন্যদেরই পদদলিত করতে শুরু করে, যা এক ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি করে। বাবরের তুলুগুমা কৌশল, যেখানে সেনাবাহিনী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে শত্রুকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর আরাবা কৌশল, যেখানে গরুর গাড়ি দিয়ে প্রতিরক্ষা বুদ্ধ তৈরি করে কামানের কার্যকারিতা বাড়ানো হয়, লোদির বিশাল সুসংগঠিত বাহিনীকে দিশেহারা করে তোলে। যুদ্ধের ময়দানে ইব্রাহিম লোদি নিহত হন, আর এই বিজয়ের মধ্য দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। এই বিজয় কেবল সামরিক শক্তির জয় ছিল না, এটি ছিল বুদ্ধিমত্তা আর প্রযুক্তির জয়, যা ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও সামরিক ভূগোলে এক মৌলিক পরিবর্তন নিয়ে আসে। এরপর 1527 সালে খানোয়ার যুদ্ধে বাবর মেবারের রানা সংগ্রাম সিংহকে পরাজিত করে তার সাম্রাজ্যকে আরও সুসংহত করেন। এভাবেই এক নতুন রাজবংশের সূচনা হয়, যা ভারতীয় সংস্কৃতি ও প্রশাসনে এক নতুন ধারার উন্মোচন করে। কিন্তু সাম্রাজ্যের পথ তখনও মসৃণ ছিল না। বাবরের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র নাসিরউদ্দিন হুমায়ুন। মুঘল সাম্রাজ্যের প্রাথমিক ভঙ্গুরতা আর অভ্যন্তরীণ দুর্বলতা তখন
স্পষ্ট হয়ে ওঠে। হুমায়ুনকে শুরু থেকে আত্মীয়দের ষড়যন্ত্র বিদ্রোহের মোকাবিলা করতে হয়। 1540 সালে কনৌজের যুদ্ধে শের শাহ সুরির কাছে পরাজিত হয়ে তিনি দিল্লি সালতানাত থেকে ক্ষমতাচ্যুত হন এবং দীর্ঘ 15 বছর নির্বাসিত জীবন কাটান। এই সময়টা ছিল তার জন্য এক কঠিন পরীক্ষা, এক নিদারুণ সংগ্রাম। 1555 সালে তিনি আবারও ভারতে ফিরে আসেন এবং তার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করেন। এই পুনরুত্থান কেবল একটি ব্যক্তিগত গল্পই নয়, এটি মুঘল সাম্রাজ্যের স্থিতিস্থাপকতা এবং প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকেও নির্দেশ করে, যা ভবিষ্যতের মুঘল সম্রাটদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকে। হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন তার পুত্র জালালউদ্দিন আকবর। বৈরাম খানের তত্ত্বাবধানে শুরু হলেও 1560 সালের মধ্যে আকবর নিজেই সকল ক্ষমতা হাতে নেন এবং এক বিশাল সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে তিনি হিমুকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। আকবর কেবল একজন যোদ্ধা নন, তিনি ছিলেন এক দূরদর্শী শাসক, যিনি সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য সামরিক শক্তি ও সামাজিক সংহতি উভয়কেই গুরুত্ব দেন। তিনি মনসবদারি প্রথা চালু করেন, যা সামরিক ও বেসামরিক প্রশাসনকে সুসংহত করে এবং সাম্রাজ্যের স্তম্ভ হিসেবে কাজ করে। ভূমি রাজস্ব ব্যবস্থায় তিনি জাবত ও নসক পদ্ধতি আনেন, যা কৃষকদের জন্য স্থিতিশীলতা নিয়ে আসে এবং সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করে। আকবরের শাসনকালের এক উজ্জ্বল দিক হল তার ধর্মীয় সহনশীলতা। তিনি ফতেহপুর সিক্রিতে 1575 সালে ইবাদতখানা নির্মাণ করেন, যেখানে বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে আলোচনা করতেন। সকল ধর্মের সার কথা নিয়ে তিনি একটি নতুন দ্বীন-ই ইলাহি বা তৌহিদ-ই ইলাহি নামক এক নিরপেক্ষ ধর্মমত প্রবর্তন করেন 1582 সালে, যার মূল উদ্দেশ্য ছিল মানুষের নৈতিক চরিত্র সুদৃঢ় করা। এই ধর্ম গ্রহণে কোনো বাধ্যবাধকতা ছিল না এবং এটি ছিল ঐশ্বরিক একেশ্বরবাদের ধারণা। আকবরের এই নীতিটি কেবল একটি ধর্মীয় উদ্ভাবনী ছিল না, এটি ছিল রাজনৈতিক কৌশল ও সাম্রাজ্যের বিভিন্ন ধর্মাবলম্বী প্রজাদের মধ্যে ঐক্য ও আনুগত্য তৈরি করতে সাহায্য করা। তার রাজপুত নীতি ছিল অত্যন্ত উদার। তিনি রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন এবং রাজা মানসিংহ, রাজা টোডরমল, বীরবলের মতো রাজপুতদের উচ্চ সামরিক ও প্রশাসনিক পদে নিয়োগ দেন। 1576 সালে হলদিঘাটির যুদ্ধে মহারানা প্রতাপের বিরুদ্ধে মুঘলরা জয়ী হলেও প্রতাপের অদম্য সাহস ও আত্মমর্যাদাবোধ এই যুদ্ধের এক অবিস্মরণীয় অংশ হয়ে থাকে। আকবরের এই দূরদর্শী নীতিগুলো মুঘল সাম্রাজ্যকে এক অভূতপূর্ব ঐক্য ও সমৃদ্ধি এনে দেয়, যা তাকে মহামতি আকবর নামে পরিচিত করে তোলে। আকবরের পর সিংহাসনে বসেন তার পুত্র সেলিম, যিনি জাহাঙ্গীর নামে পরিচিত হন। 1605 থেকে 1627 সাল পর্যন্ত তার সাম্রাজ্য স্থায়ী হয়। জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলা এক নতুন উচ্চতায় পৌঁছায়। তিনি চিত্রকলার প্রতি বিশেষ ঝোঁক দেখান এবং তার সময়ে ওস্তাদ মনসুর পশু পাখির ছবি এঁকে বিখ্যাত হন। পারস্য সংস্কৃতি তার পৃষ্ঠপোষকতায় প্রসার লাভ করে। এরপর আসেন শাহজাহান 1628 থেকে 1658, যিনি বিশ্ব ইতিহাসে প্রিন্স অব বিল্ডার্স বা স্থপতিদের যুবরাজ নামে পরিচিত। তার রাজত্বকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। আগ্রা দুর্গের অভ্যন্তরে দেওয়ানি আম, দেওয়ানি খাস, শেষমহল, মতি মসজিদ তার স্থাপত্য প্রতিভার নিদর্শন। তবে তার অমর কীর্তি হল আগ্রার যমুনা নদীর তীরে নির্মিত অনবদ্য স্মৃতিসৌধ তাজমহল। 1631 সালে তার প্রিয়তমা স্ত্রী আরজুমান বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, 14তম সন্তান জন্মদানের সময়
মৃত্যুবরণ করেন। মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শন স্বরূপ শাহজাহান এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। 1632 সালে শুরু হয়ে প্রায় 22 বছর ধরে 1653 সাল পর্যন্ত 20,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই স্থাপত্য বিস্ময় তৈরি হয়। ওস্তাদ আহমেদ লাহোরী, ঈশা সিরাজি, মোহাম্মদ হানিফ এর মতো বিখ্যাত কারিগররা এতে কাজ করেন। সাদা মার্বেল পাথরের পাশাপাশি জেড, ক্রিস্টাল, নীলকান্ত ও ফিরোজা পাথরের মতো মূল্যবান রত্ন ব্যবহার করে পিতরা দুরা নামক জটিল নকশা করা হয়। তাজমহল কেবল ভালোবাসার প্রতীক নয়, এটি মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি, স্থাপত্য জ্ঞান এবং ইসলামী ও পারস্য আর ভারতীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব সংমিশ্রণের প্রতীক। এর নির্মাণে যে বিশাল মানব সম্পদ ও মূল্যবান উপকরণ ব্যবহৃত হয়েছে তা সাম্রাজ্যের তৎকালীন সম্পদ ও সাংগঠনিক শক্তিকে প্রতিফলিত করে। 1983 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। এই স্থাপত্য নিদর্শনগুলো মুঘল শাসকদের শিল্প ও সংস্কৃতির প্রতি গভীর পৃষ্ঠপোষকতাকে তুলে ধরে, যা সাম্রাজ্যের ক্ষমতা ও প্রতিপত্তির এক দৃশ্যমান প্রকাশ। শাহজাহানের পর সিংহাসনে বসেন তার পুত্র আওরঙ্গজেব 1658 থেকে 1707, যিনি আলমগীর বাদশাহ গাজী উপাধি গ্রহণ করেন এবং ধর্মপ্রাণতার জন্য জিন্দা পীর নামে পরিচিত হন। তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। প্রায় সমগ্র দক্ষিণ এশিয়া মুঘলদের অন্তর্ভুক্ত হয়। তিনি দাক্ষিণাত্যের রাজ প্রতিনিধি নিযুক্ত হন এবং বিজাপুর 1686 সালে ও গোলকুন্ডা জয় করেন। আওরঙ্গজেব বিশ্বাস করেন হেরেম ব্যবস্থা ইসলামের নীতির সাথে সাংঘর্ষিক এবং এটি ব্যয়বহুল এবং অনৈতিক, তাই তিনি তা বন্ধ করেন। তার প্রশাসনে হিন্দু কর্মচারীর সংখ্যা মুসলিমদের চেয়ে বেশি ছিল, 31.6 ভাগ, যা যোগ্যতা ভিত্তিক নিয়োগের প্রমাণ বহন করে। তবে আওরঙ্গজেবের দীর্ঘ শাসনকাল এবং বিশেষ করে তার দাক্ষিণাত্য নীতি সাম্রাজ্যের পতনের বীজ বপন করে। মারাঠাদের সাথে দীর্ঘ 27 বছরের যুদ্ধ 1680 থেকে 1707 মুঘল কোষাগারকে নিঃশেষ করে দেয় এবং সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়। শিবাজীর নেতৃত্বে মারাঠারা গেরিলা যুদ্ধ চালিয়ে মুঘলদের ব্যতিব্যস্ত রাখে। এছাড়া রাজপুতদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, বিশেষ করে মারোয়ারের উত্তরাধিকার নিয়ে তাদের বিদ্রোহের কারণ হয়ে দাঁড়ায়, যা সাম্রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করে। এদিকে শিখ গুরু তেগ বাহাদুর হত্যার পর শিখরাও গুরু গোবিন্দ সিংহের নেতৃত্বে একটি শক্তিশালী সামরিক শক্তি বা খালসা হিসেবে আবির্ভূত হয় এবং মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। জাট এবং সতনামী বিদ্রোহ সাম্রাজ্যের অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট বাড়িয়ে তোলে। আওরঙ্গজেবের শাসনামলে একাধিক আঞ্চলিক শক্তির উত্থান এবং তাদের সাথে দীর্ঘস্থায়ী সংঘাত মুঘল সাম্রাজ্যের কেন্দ্রীভূত ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসে। এই অভ্যন্তরীণ সংঘাতগুলো সাম্রাজ্যকে ভেতর থেকে দুর্বল করে তোলে, যা সাম্রাজ্যের বিশালতা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণের মধ্যে ক্রমবর্ধমান অসামঞ্জস্যকে তুলে ধরে। আওরঙ্গজেবের মৃত্যুর পর 1707 সালে মুঘল সাম্রাজ্য দ্রুত দুর্বল হতে শুরু করে। পরবর্তী সম্রাটরা ছিলেন অযোগ্য, বিলাস ও ব্যভিচারে মত্ত এবং শাসনকার্য পরিচালনায় অক্ষম। মাত্র 11 বছরে 6 জন সম্রাট সিংহাসনে বসেন 1708 থেকে 1719, যা সাম্রাজ্যে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা নিয়ে আসে। কেন্দ্রীয় ক্ষমতা দুর্বল হয়ে পড়লে আঞ্চলিক শক্তিগুলো কার্যত স্বাধীন হয়ে ওঠে। জায়গিরদারি ব্যবস্থার সংকট গভীর হয়, যেখানে জায়গিরদাররা অতিরিক্ত সম্পদ আদায়ের জন্য কৃষকদের উপর অত্যাচার চালায়। ফলে কৃষক বিদ্রোহও বাড়ে, রাজস্ব সংগ্রহ ব্যাহত হয়, সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যায়। এই অর্থনৈতিক অস্থিরতা সাম্রাজ্যের মূল ভিত্তিকেই দুর্বল করে দেয়, যা দেখায় যে একটি বিশাল সাম্রাজ্যের স্থিতিশীলতা কেবল সামরিক শক্তি বা কেন্দ্রীয় শাসনের উপর নির্ভর করে না, বরং তার অর্থনৈতিক কাঠামো
এবং প্রজাদের সন্তুষ্টির উপরও নির্ভর করে। এই সুযোগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা আকবরের সময় ভারতে এসেছিল এবং জাহাঙ্গীরের আমলে 1613 সুরাটে প্রথম বাণিজ্য খুঁটি স্থাপন করে। ধীরে ধীরে তাদের প্রভাব বাড়তে থাকে। তারা মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা ও আঞ্চলিক সংঘাতকে কাজে লাগিয়ে নিজেদের বাণিজ্যিক ও রাজনৈতিক ক্ষমতা সুসংহত করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এবং তাদের ক্রমবর্ধমান প্রভাব কেবল একটি বাহ্যিক হুমকি ছিল না, বরং এটি মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতাগুলোর প্রত্যক্ষ ফলস্বরূপ ছিল। 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে এক নাটকীয় যুদ্ধ সংঘটিত হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। এই ছোটখাটো যুদ্ধটি ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে এবং মুঘল সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেয়। বাংলা যেন ব্রিটিশদের জন্য এক স্প্রিং বোর্ড হিসাবে কাজ করে, যেখান থেকে তারা ক্রমান্বয়ে সমগ্র ভারতবর্ষ গ্রাস করতে শুরু করে। মুঘল সম্রাটরা তখন কেবল নামমাত্র শাসক, ব্রিটিশদের হাতের পুতুলে পরিণত হন। মীর জাফরের বিশ্বাসঘাতকতা পলাশীর যুদ্ধের এক মূল দিক, যা অভ্যন্তরীণ বিভেদ ও নৈতিক অবক্ষয় কিভাবে একটি সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করতে পারে তার এক মর্মান্তিক উদাহরণ। অবশেষে 1857 সালের সিপাহী বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি টেনে আনে। মিরাট শহরে শুরু হওয়া এই বিদ্রোহ দ্রুত উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে, যেখানে সিপাহীরা ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে চায়। এই বিদ্রোহের প্রতীকী নেতা হিসাবে 82 বছর বয়সী শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ঘোষণা করা হয়। তিনি ছিলেন একজন মরমী কবি ও সুফি সাধক, যিনি ব্রিটিশদের পেনশনভোগী হয়ে লাল কেল্লার 4 দেয়ালের মধ্যে জীবন কাটাতেন। তার কবিতা ছিল বিষাদ ও পরাধীনতার প্রতিচ্ছবি, যা তার নির্বাসিত জীবনের একাকিত্ব, বিষাদ আর অসহায়ত্বের অনবদ্য সাক্ষ্য বহন করে। বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা তাকে বন্দী করে এবং 1858 সালের শেষের দিকে রেঙ্গুনে বা বর্তমান মিয়ানমারে নির্বাসিত করে। সেখানে 1862 সালের 7 নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নির্বাসনের মধ্য দিয়ে প্রায় 3.25 শতাব্দীর মুঘল সাম্রাজ্যের গৌরবোজ্জ্বল অধ্যায়ের করুণ পরিসমাপ্তি ঘটে। রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন, যা ব্রিটিশ রাজের সূচনা করে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের জীবন ও নির্বাসন মুঘল সাম্রাজ্যের মহিমান্বিত উত্থান এবং করুণ পতনের এক মর্মস্পর্শী প্রতীক। মুঘল সাম্রাজ্যের উত্থান পতনের এই দীর্ঘ যাত্রা আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। এটি কেবল একটি ইতিহাসের সমাপ্তি নয়, বরং মানব সভ্যতার এক অবিচ্ছিন্ন প্রবাহের অংশ। মুঘলদের আগমন ছিল এক নতুন ভোরের মতো, যেখানে শিল্প, সংস্কৃতি, প্রশাসন, স্থাপত্য, সামরিক শক্তির এক অভূতপূর্ব সমন্বয় ঘটে। তাদের চিত্রকলা, প্রশাসনিক কাঠামো, বিশেষ করে স্থাপত্য আজও আমাদের বিস্মিত করে তোলে। কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব, দুর্বল উত্তরাধিকার, অভ্যন্তরীণ বিদ্রোহ আর বিদেশি শক্তির আগ্রাসন কিভাবে এক মহিমান্বিত সাম্রাজ্যকে ধীরে ধীরে গ্রাস করে, তা এ আখ্যানের মূল শিক্ষা। শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের করুণ পরিণতি যেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যা মনে করিয়ে দেয় সময়ের স্রোতে কিছুই চিরস্থায়ী নয়। কিন্তু তাদের রেখে যাওয়া উত্তরাধিকার, বিশেষ করে ইসলামী শিল্প ও সংস্কৃতির যে ছাপ ভারতীয় উপমহাদেশে রয়ে গেছে, তা আজও আমাদের চারপাশে জীবন্ত। এই গল্প, এই কাহিনী যেন এক প্রতিধ্বনি, যা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের গতিপথ, যেখানে প্রতিটি উত্থানের পেছনে লুকিয়ে থাকে পতনের বীজ, আর প্রতিটি পতনের পর জন্ম নেয় এক নতুন অধ্যায়।